রাত প্রায় 11টা। কাঁধের সাইড ব্যাগটা সামলে হন্তদন্ত হয়ে বাড়ির পথে হাঁটছে নকুল। রাত হয়ে যাওয়ায় পাড়ার রাস্তাঘাট দোকান সব লোকশূন্য এবং শুনশান। দূরে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে থেকে থেকে। শীতলগঞ্জের এই পাড়াটিতে এমনিতেই লোক খুব কম বসবাস করে। আসলে এই পাড়ার শেষে একটা বিশাল মাঠ আছে, আর তারপরেই আছে বহুকালের পুরনো একটা নীলকুঠি। সে কারণেই এখানে জমির দাম খুব কম হওয়া সত্ত্বেও লোকসংখ্যা খুবই কম। সবাই মনে করে ওই নীলকুঠিতে অশুভ কিছু একটা থাকে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ চোখে দেখেনি। হাঁটতে হাঁটতে নকুলের অনেকক্ষণ ধরেই অস্বস্তি হচ্ছে। তার বারবার মনে হচ্ছে তার পেছনে কেউ একটা দূরত্ব বজায় রেখে হেঁটে আসছে। নকুল প্রথমে ব্যাপারটাকে মনের ভুল ভাবলেও এবার দাঁড়িয়ে পিছন ফিরে লোকটার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু অন্ধকারের মধ্যে মনে হলো সাদা লম্বা গাউনের মতো পোশাক পরা লোকটা এবার দ্রুত হেঁটে এগিয়ে আসতে লাগলো তার দিকে। পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতেই বাবা গো মাগো বলে নকুল পিছন ফিরে দৌড় দিল বাড়ির দিকে। দৌড়ে বাড়ির দরজায় পৌঁছেই পাগলের মতো দরজা পেটাতে শুরু করলো নকুল। প্রাণের ভয়, বড় ভয়। খুট করে শব্দ হয়ে দরজা খুলতেই তার বাবা নকুলের চেহারা দেখে বেশ অবাক হলেন। কি রে হতভাগা, এই তোর আসার সময় হলো? নকুল কোনো কথা না বলে হুড়মুড় করে ঢুকে পড়ল ভেতরে। নকুলের বাবা নবীনবাবু দরজা বন্ধ করে জিজ্ঞাসু চোখে ছেলের দিকে তাকালেন। এই কি হয়েছে রে, এত হাঁপাচ্ছিস কেন? কিছু না, এই রাত হয়ে গেছে, রাস্তায় কেউ ছিল না, একা এতটা আসতে ভয় লাগছিল। ও কিছু না। তোকে তো বারবারই বলি এত রাত করিস না। দক্ষিণ পাড়ার রাতে টিউশনগুলো না করলেই কি নয়? যত সব আমার হয়েছে যত জ্বালা। নকুল আর দাঁড়ালো না, নিজের ঘরে উঠে গেল দোতলায়। তার হৃৎপিণ্ডটা তখনও ধরাস ধরাস করছে। নিজের ঘরে ঢুকে জানলাটা খুলে দিল সে। তাদের পাশের বাড়িটা মিত্তিরদের, একদম ফাঁকা বাড়ি, কেউ থাকে না। আসলে এই নীলকুঠির জন্যই অনেক লোক এ পাড়ার বসতি গুটিয়ে দক্ষিণ পাড়া, পালপাড়া এসব জনবহুল এলাকায় চলে গেছে। আকাশের চাঁদের আলো পড়েছে নীলচে হয়ে সারা পাড়ায়। হঠাৎ সেই আলোতেই নকুলের মনে হলো একটা কালো ছায়ামূর্তি ঠিক তার জানলার নিচে মিত্তিরদের বাড়ির দেওয়ালে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আবার সেই ভয়টা শরীরের লোম খাড়া করে দিতে শুরু করলো নকুলের। এর পরের দৃশ্য তার মনে জন্ম দিল আরও গভীর ভয়। ছায়ামূর্তিটা এক লাফে দেওয়ালে টিকটিকির মতো উঠে পড়ল। তারপর চার হাত পায়ে মিত্তিরদের দেওয়াল বেয়ে উঠতে লাগলো ওপরে। ঠিক নকুলের জানলা বরাবর উঠে থেমে গেল মূর্তিটা। তারপর ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো তাকে। লাল জলজলে চোখ দিয়ে যেন সম্মোহিত করে ফেলেছে সে নকুলকে। নকুল ভয়ে পাথর হয়ে দেখছে মূর্তিটার চোখ দুটো। হঠাৎ প্রবল শব্দ তুলে গলির উল্টো মুখ দিয়ে বল্টু তার মোটর বাইকটা ঢুকল। সঙ্গে সঙ্গে মূর্তিটা তরতর করে বেয়ে উঠে যেন মৃত্যুদের ছাদের অন্ধকারে মিলিয়ে গেল। সম্মোহন ভাঙতেই নকুল টলতে টলতে বিছানায় ধপাস করে এসে পড়ল। তারপর তার চোখে নেমে এলো অন্ধকার। অনেক লোকের কথাবার্তায় আর কোলাহলে চোখ খুলল নকুল। মনে হচ্ছে পাড়ায় হঠাৎ অনেক লোক এসে জমেছে। তড়িঘড়ি নেমে এসে দেখল মিত্তিরদের বাড়ি আর তাদের বাড়ির গলির মুখে বেশ কিছু লোক জটলা করছে। একটা পুলিশের গাড়িও আছে বলে মনে হচ্ছে সেখানে। নকুল সেখানে পৌঁছে যা দেখলো তাতে আবার আগের রাতের ভয়টা পেয়ে বসলো তাকে। মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে বল্টুদা, ফ্যাকাশে দেহ। একটু দূরেই ওর মোটর বাইকটা দাঁড় করানো। এই কাণ্ড বলো দেখি, এ পাড়ায় তো আর মানুষ টিকতে পারবে না গো। হ্যাঁ, কি কাণ্ড! তা যা বলেছেন দত্তদা, ওই নীলকুঠির জন্যই এখন এই পাড়ার লোকজন একেবারে কম। এবার যদি খুন হতে থাকে তাহলে তো চাটি বাটি গুটিয়ে দেশান্তরী হতে হবে গো। ওই ভুতুড়ে কুঠিটা যে কেন ভাঙে না কেউ ভগবানই জানে। নকুলের বাবা নবীনবাবুও ছিলেন লোকগুলোর মধ্যে। পুলিশের ফটোগ্রাফার ছবি তুলেই যাচ্ছে তখন থেকে। নবীনবাবু ঝাঁঝিয়ে বলে উঠলেন তাদের, ভাঙলেই হবে। ওটার জন্য শীতলগঞ্জকে টুরিস্ট স্পট বলে চালাচ্ছে লোকাল ক্লাবগুলো।
আমি আপনি বললেই তো আর ভাঙবে না। তাতে মানুষ মরে এ পাড়া সাফ হয়ে গেলেও বা কার কি। আহ, এখানে জটলা করবেন না। নিজের নিজের বাড়ি যান। যত সম্ভব এই মাস্তান ছেলেটাকে ওরই কোনো দলীয় লোক খুন করেছে। এসব দলীয় রোষারসির কারণে হচ্ছে। আপনার এখানে থাকলে সব এভিডেন্স ঘেটে যাচ্ছে। যান যান মশাই, নিজেদের বাড়ি যান। সবাই পুলিশের ধমকানিতে সরে পড়ল সেখান দিয়ে। নকুলের মনে ভয়টা যেন কালো মাকড়সার মতো জাল বুনছে। কাল যা দেখেছে সেটা যদি পুলিশকে বলে, তাহলে সন্দেহটা তার দিকেই আসবে। নকুল, দাঁড়া। ডাকটা শুনে চমকে পিছন ফিরে দেখল তকাই হেঁটে আসছে। তারা একসাথে কোনো এককালে স্কুলে পড়তো, কিন্তু তকাই এখন পুরোপুরি দলবাজি করছে, তাই কথাবার্তা হয় না তেমন। কি ব্যাপার রে? মনে হলো তুই কিছু বলতে গিয়েও বললি না পুলিশকে। কাল রাতে কি হয়েছে দেখেছিস মনে হচ্ছে। নকুল একটু ইতস্তত করতে লাগলো। তকাইটা হঠাৎ তাকে সন্দেহ করছে কেন, কি করবে বুঝতে না পেরে সে বলে উঠল, দেখ, কাল আমি যা দেখেছি তোকে বললে কি তুই বিশ্বাস করবি? ছাড় না ওসব, পুলিশ তো বললই। দেখ শালা, বেশি নাটক করবি না। আমার দলের সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে বল্টুদার কেসার কথা শুনেই। তাই আমাকেই যা করার করতে হবে। চুপচাপ এখন সব বলে দে। নকুল আর কোনো উপায় না দেখে বলে গেল পরপর সবকিছু। শুনে তকাইয়ের কপালের ভাঁজ আরো বাড়ল। আমিও এরকম একটা মূর্তিকে দেখেছি পাড়ায় ঘুরে বেড়াতে, সাদা গাউন পরে। আর পুরনো চার্চের পাদ্রিও সাদা গাউন পরে। মানে তুই তুই কি বলতে চাইছিস? বলতে চাই নয়, বলছি। এ পাড়ায় প্রমোটার ঢুকবে, সবার আগে যত পুরনো বাড়ি আছে ভেঙে রিসর্ট করা হবে। চার্চটাও হয়তো আর থাকবে না। নীলকুঠির চারপাশটাও টুরিস্ট স্পট করার কথা চলছে অনেক দিন ধরেই। তাই হয়তো ওই পাদ্রিই কোনো কাণ্ড ঘটাচ্ছে। নকুল হতবাক হয়ে সব শুনল তকাইয়ের মুখে। এসবের সাথে বুড়ো পাদ্রির কি সম্পর্ক সত্যি বুঝতে পারল না সে। আর কাল রাতে যে মূর্তিটাকে দেখেছে সেটা তো... যাই হোক, চল আমার সাথে এক জায়গায়, দরকার আছে। নকুল কোনো কথা না বলে সায় দিল শুধুমাত্র, কারণ বাধা দিলে তকাই ওকে জোর করেই নিয়ে যাবে সাথে। ইট বাঁধানো রাস্তাটা পেরিয়ে ওরা এগিয়ে চলল সেই কুখ্যাত নীলকুঠিটার দিকে। নকুলের মনে কাল রাতের ভয়টা যেন প্রবলভাবে জাঁকিয়ে বসতে শুরু করলো আবার। নীলকুঠির ঠিক ভেতরেই একটা পুরনো কবরস্থান। ভাঙা কবরের পাথর, সমাধিগুলো যেন বহুকালের পুরনো কোনো ইতিহাস শোনাতে চায় সবসময়। কবরস্থানটার পাশ দিয়ে যেতে যেতেই নকুলের মনে পড়ল বর্তমান মালিক মিস্টার রবার্ট বছরখানেক হলো এই কুঠি কিনে বসবাস করছেন। শীতলগঞ্জের কোনো লোকের সাথেই তার তেমন কোনো আলাপ নেই। তাদের বাড়ির ভেতর ঢুকতে দেখেই বৃদ্ধ গাছে জল দেওয়া থামিয়ে তাকিয়ে রইলেন। নমস্কার দাদু, একটা কথা জানার ছিল, তাই এলাম। বৃদ্ধ হেসে ঝরঝরে বাংলায় বললেন, ইয়ং ম্যান, আমি তোমার বল্টুদাকে আগেই বলে দিয়েছি, গ্রেভ ইয়ার্ড ভাঙার পারমিশন আমি দেব না। বারবার এসে আমাকে বিরক্ত করছো কেন? আরে ওসব পরে হবে। বল্টুদাই নেই তো বল্টুদাকে দেওয়া কথা। হ্যাঁ, একটা কথা জানার ছিল, সেটাই বলুন। বলছি, চার্চের বুড়ো পাদ্রির সঙ্গে আপনার আলাপ আছে নাকি? মানে বুড়োটা ঠিক কেমন? পাদ্রির কথা শুনেই বুড়োর মুখের হাসি মিলিয়ে গেল। দাঁতে দাঁত চেপে তিনি খসখস করে বলে উঠলেন, হঠাৎ ওই পাদ্রির ব্যাপারে আমার কাছে কেন জানতে এসছো? আমি ও ব্যাপারে কিছু জানি না। আর শোনো, ওই গ্রেভইয়ার্ডে নিয়ে কিছু কথা আছে তোমার সাথে ইয়ং ম্যান। সন্ধ্যেবেলায় এসো। ওকে, নাও আই হ্যাভ টু গো। তকাইয়ের চোখ জ্বলে উঠল। এই কবরস্থানটাকে ভেঙে নীলকুঠি সংলগ্ন একটা রেস্তোরাঁ বানাতে চায় তার বস প্রমোটার সুনীল গুপ্তা। গোটা পাড়াটায় লোকজনকে মানানো তেমন কঠিন কাজ হবে না, কিন্তু এই বুড়োটার জন্যেই কাজ আটকে আছে বহুত দিন ধরে। এই সুনীল গুপ্তার হয়েই তাদের পুরো দলটা কাজকর্ম করে থাকে। বুড়ো আর কোনো কথা না বলে গটগট করে চলে গেল কুঠিটির ভেতরের দিকে। তকাই আর নকুলও বেরিয়ে পড়ল বাড়িটা থেকে। রাস্তায় হাঁটতে হাঁটতে নকুল বুঝতে পারল
শীতলগঞ্জের এই এলাকাটিতে লোকজন কম হলেও শান্তি ছিল। সেই শান্তি সম্পূর্ণরূপে ধ্বংস হতে চলেছে। শোন, এই ব্যাপারগুলো যেন কেউ জানতে না পারে। আর বল্টুদাকে যে খতম করেছে তার হাল আমি খারাপ করে দেবো। আজ এই বুড়োটাকে দেখে নি, পরে দেখে নেবো ওই পাদ্রিকে। যাই হোক, চলি। মনে রাখিস যা বললাম। নকুল খুব গুরুতর কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল, কিন্তু এই ভয়ানক মূর্তিটা কার ছিল সেটা ভেবেও কোনো কুল কিনারা পাচ্ছিল না সে। চিন্তামগ্ন অবস্থাতেই বাড়ির দিকে চলল সে। টিউশনি পড়াতে বেরোতে হবে তাকে। আজ রাতেও একাই ফিরতে হবে ভেবে গায়ে আরেকবার কাঁটা দিল তার। আজও চারদিক ঘুরঘুটি অন্ধকার। পড়িয়ে বেরোতে বেরোতে আজও অনেক লেট হলো নকুলের। পড়িমুড়ি করে সে হাঁটছে বাড়ির দিকে। বারবার পিছনেও দেখছে সে। কালকের রাতের সেই ভয়ানক মূর্তির চোখগুলো মনে পড়লেই ভেতরটা শুকিয়ে যাচ্ছে তার। পুরনো চার্চের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বারবার এদিক ওদিক দেখছিল সে। হঠাৎ সামনের অন্ধকারে সেই সাদা গাউন পরা মূর্তিটাকে দেখতে পেল। ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল সেখানে নকুল। মূর্তিটা অন্ধকার ছেড়ে ধীরে ধীরে এগিয়ে এলো তার সামনে। আমাকে মেরো না, আমি আর আমাকে। আরে কি হলো মশাই, এভাবে চিৎকার করছেন কেন? কালকেও দেখলাম আমায় দেখে হঠাৎ পাগলের মতো দৌড় দিলেন। মানে কাল আপনি আমার পিছনে আসছিলেন, কিন্তু কেন? বললে বিশ্বাস করবেন কি? বেশ, শুনুন তবে। কাল প্রেয়ার শেষে বেরিয়ে দেখলাম আপনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ মনে হলো আপনার ঠিক পিছনে অন্ধকারে শরীর ভাসিয়ে ভয়ানক কালো এক মূর্তি এগোচ্ছে, ঠিক শিকারী পশুর মতো। আমি আপনাকে সাবধান করতেই দুপায়ে গেলাম। আপনি পিছন ফিরে আমার দিকে তাকিয়ে কি দৌড়টাই না দিলেন। নকুল একেবারে হা হয়ে সব শুনল। তারপর ঢোক গিলে কাল রাত থেকে ঘটে চলা আধিভৌতিক সব ঘটনা আর বল্টুর রক্তশূন্য দেহটার কথাও জানালো পাদ্রিকে। বলো কি, এই নীলকুঠিতে কেউ থাকে নাকি? আমি তো 6 মাস এখানে এসেছি, আজ অব্দি কাউকে দেখলাম না তো। হ্যাঁ, মানে ওটা মিস্টার রবার্ট নামে এক অ্যাংলো ইন্ডিয়ান কিনেছেন এই বছরখানেক আগে। আর খুব বেশি দিন এসে থাকছেন না উনি এখানে। কিন্তু আপনি এত উতলা হচ্ছেন কেন? দেখো, এখানে আসার আগে ওই নীলকুঠি নিয়ে বেশ খানিকটা গবেষণা আমি করেছিলাম। তাতে জানতে পেরেছিলাম ওই নীলকুঠির শেষ নীলকর সাহেব ছিলেন মিস্টার রবার্ট। খুব অত্যাচারী ছিলেন তিনি। আর ওই নীলকুঠির ওপরে যে অশুভ ছায়া আছে সে ব্যাপারটাও আমার জানা। দেখুন, একই নামের দুজন লোক তো হতেই পারেন, তাই না? না না, কোথাও হিসেব ঠিক মিলছে না। চলো তো দেখি। তোমার বন্ধু একা ওখানে গিয়ে ঠিক করেনি। বলেই পাদ্রি হাতের লণ্ঠনটা নিয়ে হনহন করে হাঁটতে শুরু করলেন নীলকুঠির দিকে। নকুলও এক মুহূর্ত থম হয়ে দাঁড়িয়ে থেকে তারপর তার পেছনে হাঁটতে শুরু করলো। নীলকুঠির সামনে যখন এলো তারা দেখলো কোনো আলো নেই বাড়িটায়। কালো অন্ধকারের মধ্যে বিশাল পিশাচের মতো দাঁড়িয়ে আছে সেটা। রাতচরা পাখির ডাকে জায়গাটা যেন ভয়ানক অশুভ আর অমঙ্গলময় মনে হচ্ছে। তারা দুজনে চারদিক দেখতে দেখতে ঝুলে পড়া গেটটা পেরিয়ে ভেতরে ঢুকলো। সকালের মতোই কবরগুলো কোনো ভয়ানক অতীতের গল্প বুকে নিয়ে তাকিয়ে আছে। মিস্টার রবার্ট, মিস্টার রবার্ট, আমি চার্চের পাদ্রী পলাশ গোমস। মিস্টার রবার্ট। তকাই, তকাই, তোরা কোথায়? তকাই। কারোর কোনো সাড়া পাওয়া গেল না, যেন মৃত্যু পুরীতে এসে দাঁড়িয়েছে দুজনে। হঠাৎ নকুলের চোখ গেল মাটির দিকে। অন্ধকারে এক পাটি জুতো আর চাপ চাপ রক্ত যেন পড়ে আছে। জুতোটা সকালে তকাইয়ের পায়ে দেখেছে সে। মিস্টার গোমস, ওই দেখুন রক্তের দাগ। চলুন একবার গিয়ে দেখি ওদিকে। কথা না বাড়িয়ে পাদ্রি আর নকুল রক্তের দাগ লক্ষ্য করে কবরস্থানের ভেতর ঢুকে পড়ল। সার দেওয়া কবরের মাঝে পাথরের ভাঙা রাস্তা।
ফোঁটা ফোঁটা রক্তের। মিস্টার গোমস, ওটা কে? আমার খুব ভয় করছে, প্লিজ চলুন এখান দিয়ে। ওই দেখুন। পাদ্রির ইশারা করার দিকে তাকিয়ে নকুল যা দেখল, সব শেষ। এবার আমার নীলকুঠির ওপরে আর কেউ নজর দিতে পারবে না। বলেই তার দেহটা হাওয়ায় ভেসে তেড়ে এলো তাদের দিকে হু হু করে। কিন্তু থমকে দাঁড়াতে হলো তাকে। পাদ্রির হাতের কুশটা চকচক করে উঠেছে তার চোখের সামনে। দু হাতে চোখ ঢেকে পৈশাচিক চিৎকার করতে লাগলো মূর্তিটা। সরিয়ে ফেলোটা। আমার নীলকুঠিতে যে নজর দেবে, আমি কাউকে ছাড়বো না। কি জন্য ফিরে এসেছিস তুই তোর কবর থেকে শয়তান? বল। এখানকার লোকেরা আবার আমার নীলকুঠি কবজা করতে আসছিল। আমার সমাধিটাও ছাড়তো না এরা। তাই একে একে সকলকে নরকে পাঠিয়ে দিতে মৃত্যুর ওপার থেকে ফিরে আসতে হয়েছে আমায়। অনেক হয়েছে, যা ফিরে যা তোর কবরে, ফিরে যা। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসবই। আমার নীলকুঠি কবজা করতে এলে আমি কাউকে প্রাণ ভিক্ষা দেব না। প্রবল অট্টহাসিতে কবরস্থানের বাতাস যেন কেঁপে উঠল। পিশাচটা গিয়ে ঢুকলো নিজের কবরে আবার। বিভীষিকাময় রাতের বাতাস যেন চেপে বসছে নকুলের বুকে। কি অপার্থিব আর ভয়ানক কাণ্ড ঘটে গেল তার চোখের সামনে, তা যেন বিশ্বাসই হচ্ছে না তার। পরদিন সকালে নীলকুঠির চারদিকে অসংখ্য লোকের ভিড় জমল। মিডিয়া, পুলিশ আর পাড়ার লোকে চারদিক ছয়লাভ। বিখ্যাত প্রমোটার সুনীল গুপ্তা আর দলবাজ তকাইয়ের দেহ পাওয়া গেছে শীতলগঞ্জের মতো অখ্যাত এক জায়গার নীলকুঠিতে। হয়তো চুরি স্পট হয়ে ওঠার জন্য এতটুকুই যথেষ্ট ছিল, কিন্তু সবকিছুর শেষ হলো কি? নীলকুঠির মালিক মিস্টার রবার্ট হয়তো আবার ফিরে আসবে, কিন্তু তখন তাকে আটকাবে কে? শেষ হলো কোটুন্সের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।